দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার মাজিদুর চৌধুরী। মিস্টার চৌধুরী, আমরা নন মলেস্টেশন অর্ডার নিয়ে কথা বলেছি, ডিফেন্স অফ মলেস্টেশন অর্ডার নিয়ে কথা বলেছি। নন মলেস্টেশন অর্ডার নিয়ে আপনি কী ধরনের নন মলেস্টেশন অর্ডার হয় এই বিষয়ে আপনি আলোচনা করেছেন। আমাদের কমিউনিটিতে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়, নন মলেস্টেশন অর্ডার হওয়ার পর এটা ব্রিচ বা নর্মালি কীভাবে ব্রিচগুলো হয় এবং কীভাবে মানে দর্শক কমিউনিটির মানুষরা রেকলেস হয়ে যায়, অর্ডারটা ফলো করে না, এবং এটার কনসিকুয়েন্সটা কী হতে পারে? জি, ধন্যবাদ। নন মলেস্টেশন অর্ডার খুব সিরিয়াস একটা অর্ডার। এটা একটা ইনজাংশন তো, এবং এটার সাথে একজন মানুষের নিরাপত্তা নির্ভর করছে, এটার সাথে একটা মানুষের নিরাপত্তা সম্পর্ক আছে। মানে যিনি নন মলেস্টেশন অর্ডার চেয়েছেন তিনি বলছেন যে আমার নিরাপত্তার অভাব, আমাকে নিরাপত্তা দাও এই নন মলেস্টেশন অর্ডারের মাধ্যমে। এখন যিনি নন মলেস্টেশন অর্ডার যার এগেনস্টে চাওয়া হয়েছে, আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাডভাইস হচ্ছে ওই অর্ডারটা ভালো করে পড়বেন, পড়ে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর আপনি বোঝার চেষ্টা করবেন। যদি আপনি না বুঝেন, এটা ইংলিশে অর্ডার লেখা আছে, আপনার যদি ভাষাগত কারণে আপনি ওটা না বুঝেন, অথবা আপনি ইংলিশ ভালো বুঝেন বাট ইউ এক্স্যাক্টলি ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট সেজ, তাহলে আপনি একজন সলিসিটরের কাছ থেকে ভেঙে বিস্তৃতভাবে একটা বোঝার চেষ্টা করেন যে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, অর্থাৎ আপনার প্যারামিটারটা কি, আপনার কোথায় কোথায় আপনার পায়ে শিকল বাঁধা। আপনি যদি সেখানে একটু এদিক সেদিক হয়, মানে একটু যদি ব্রিচ হয় আপনার নন মলেস্টেশন অর্ডার, দেন ওই নন মলেস্টেশন অর্ডারেই কিন্তু পুলিশকে অলরেডি দেওয়া থাকে যে অ্যারেস্ট অর্ডার দেওয়া থাকে। অর্থাৎ ওই নন মলেস্টেশন অর্ডারের কপিটা দেখিয়ে যে স্ত্রী নন মলেস্টেশন অর্ডার পেয়েছেন তিনি যদি পুলিশ স্টেশনে গিয়ে বলেন যে আমার হাজব্যান্ড ব্রিচ করেছে, সেদিন আমার ঘরে এসেছিল এবং আমি রেকর্ড করে রেখেছি যে সে আমার ঘরে এসেছিল, বা সে আমার কর্মস্থলে গিয়েছিল, সেখানে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড আছে যে সে আমার কর্মস্থলে এসেছিল, এসে আমাকে দুটো বাজে কথা বলে চলে গেছে আমার কালিগদের সামনে, ওই ফুটেজটা দেখা মাত্র পুলিশ তাকে অ্যারেস্ট করবে। অর্থাৎ নন মলেস্টেশন অর্ডার ব্রিচ করার যদি কোনো প্রমাণ কেউ দিতে পারে, তাহলে পুলিশকে রিপোর্ট করার সাথে সাথে পুলিশের কাছে অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট হয়ে যাবে এবং সেটা কোর্টে নেওয়া হবে এবং কোর্ট থেকে কিন্তু তাকে প্রিজনে নিয়ে যাওয়া হতে পারে। আমরা এমনও দেখেছি যে নন মলেস্টেশন অর্ডার আসার পরে এবং রিটার্ন ডেটের মাঝখানে, রিটার্ন ডেটের আগে এবং নন মলেস্টেশন অর্ডারের পরে কেউ একজন নন মলেস্টেশন অর্ডার ব্রিচ করেছেন এবং পুলিশ তাকে ধরতে পারেনি কারণ তার ওয়্যার অ্যাবাউট জানা নাই, তাকে ধরা যায়নি। পুলিশ কিন্তু কোর্টে এসে বসে আছে যে তুমি রিটার্ন ডেট হিয়ারিংয়ে তুমি তো কোর্টে আসবে। তারা কোর্টে যাওয়ার সাথে সাথে পুলিশ তাদেরকে এনকাউন্টার করেছে, তাকে এনকাউন্টার করেছে এবং বলেছে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক আছে, বাট সঙ্গে সঙ্গে আবার আমরা দেখেছি যে তার সলিসিটর কোর্টে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছে যে এখনই যেন তাকে নিয়ে যাওয়া না হয়, হিয়ারিংটা যেন করতে দেওয়া হয়। তখন কোর্ট থেকে তাৎক্ষণিকভাবে জাজ একটা অর্ডার করেছে, একটা ডাইরেকশন দিয়েছে যে না, তাকে এখনই নিয়ে যাওয়া যাবে না কাস্টডিতে, তা লেট হিম অ্যাটেন্ড দ্য হিয়ারিং। হিয়ারিং ফিনিশ করার পরে পুলিশ ইউ টেক হিম ইন ইয়োর কাস্টডি। সো দ্যাটস হাউ সিরিয়াস ইট ইজ। আচ্ছা, এখন নন মলেস্টেশন অর্ডারটা কিভাবে আমার ব্রিচ হয়ে যেতে পারে, না হতে পারে, যেটা বললাম যে এভরি সিঙ্গেল ওয়ার্ড আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যানট ডু। এখন কথা হচ্ছে যে যেটা আমি আগেও বলেছিলাম যে আন্ডারটেকিংয়ের মাধ্যমে আপনি পুরোপুরি এটাকে ডিসচার্জ করতে পারেন, বাট আনলেস ইট ইজ ডান, ওই নন মলেস্টেশন অর্ডারের সবচেয়ে বড় সাবধানতা হচ্ছে ডু নট কল ইউর ওয়াইফ, ডু নট টেক্সট ইউর ওয়াইফ, ডু নট কন্ট্যাক্ট বাই এনি মেথড উইথ ইউর ওয়াইফ, বা যিনি আপনার এগেনস্টে নন মলেস্টেশন অর্ডার নিয়েছেন। নিজের যোগাযোগ কোনোভাবেই করবেন না, কারো মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন না। একটা ক্লাসিক মিস্টেক হচ্ছে অনেকে মনে করছে আমি যোগাযোগ করব না, আমার ফুফাতো বোনকে দিয়ে একটু কথা বলাই, দেখি আমি তার একটু রাগ ভাঙানো যায় কিনা। এটা আমাদের কমিটিতে একদম মানে ভয়ঙ্কর একটা ব্যাপার এবং সবাই এই জিনিসটা চিন্তা করে। আমি নিজেও করব না, আমি কোনো ভায়া কারো মাধ্যমে আমি কমিউনিকেট করার চেষ্টা করব না আনলেস দ্য নন মলেস্টেশন অর্ডার ইজ ডিসচার্জড বাই দ্য কোর্ট। তাহলে আমি এই ধরনের যদি কোনো অ্যাপ্রোচ নিয়ে থাকি তাহলে কিন্তু আরও ওয়ার্ডস হবে জিনিসটা, এবং এটা যদি প্রমাণিত হয় কোর্টের সামনে তাহলে কিন্তু এটা ইভেনচুয়ালি প্রিজনে নিয়ে যেতে পারে, কাস্টোডিয়াল সেন্টেন্স হয়ে যেতে পারে একজন মানুষের। তো কোনো ধরনের কমিউনিকেশন করা যাবে না, যিনি নন মলেস্টেশন অর্ডার চেয়েছেন তার সাথে কোনো ধরনের কমিউনিকেশন করা যাবে না আনলেস ওই অর্ডারে যদি কোনো অপশন দেওয়া থাকে যে হ্যাঁ কল করা যাবে না বা কলও করা যাবে না, কোনো থ্রেটেনিং কল করা যাবে না। অনেক সময় কি অর্ডারে লেখা থাকে যে দ্য রেসপন্ডেন্ট শুড নট মেক এনি থ্রেটেনিং কল, শুড নট সেন্ড এনি থ্রেটেনিং টেক্সট। তার মানে কল করা যাবে কিন্তু থ্রেটেনিং কল করা যাবে না, অ্যাবিউসিভ কোনো কথা বলা যাবে না। রাস্তাঘাটে দেখা হলে কথা বলতে পারবো কিন্তু অ্যাবিউসিভ কথা বলা যাবে না। সো ওয়ার এক্স্যাক্টলি দ্য লিমিট ইজ সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, এবং তার জন্য আমি খুব মানুষকে একটা জিনিস আমি বলি, কারণ ইংরেজিতে একটা কথা আছে না যে আ স্টিচ ইন টাইম সেভস 9, আর বাংলায় বলে যে সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়।
এটা জ্ঞানী লোকেরা বলে গেছেন, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট, যে ওয়াই দে সেড দিস। অনেক সময় আমরা মনে করি যে না, এটা তো আমি পড়লেই বুঝি, সলিসিটারের কাছে যাওয়ার দরকার কি, আমি খরচ করব না। আপনি আজকে যেটা আপনি কিছু টাকা, কয়েকশো পাউন্ড খরচ করে আপনি যে অ্যাডভাইসটা বা যে স্টেপটা আপনি সলিসিটারের মাধ্যমে নেবেন, সেটা হয়তো আপনার ফিউচারে থাউজেন্ডস অফ পাউন্ড সেভ করবে, ইভেন আপনার লাইফের অনেক হ্যারাসমেন্ট থেকে আপনি মুক্তি পাবেন। সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাডভাইস হচ্ছে, understand what exactly the non-molest order says. Try to understand every single bits and pieces of the non-molestation order. If you are unable to understand, go to a solicitor and try to understand. Don't go to your cousin, who might be a very scholar person, a very wise person, a very intelligent person, very capable in English and very capable and very educated. আইনের ভাষায় অনেক সময় লেখা থাকে একটা, এটার সেন্স করতে হয় অন্যভাবে, আপনি জানেন। এটার ওয়ার্ডিং, কনস্ট্রাকশনই অন্যরকম থাকে, বা এটার অনেকটা ডেপথ অনেকে কিন্তু এটা জাজ করতে পারবে না ইফ দ্যাট পারসন ইজ নট এ লিগালি কোয়ালিফাইড পারসন, তাই না? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য নন মলেস্টেশন অর্ডার। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা বলুন। আমার একটা বাচ্চার পাসপোর্ট বানাইতে, বাচ্চা ব্রিটিশ। বাচ্চা কি হয়েছে বললাম? বাচ্চা পাসপোর্ট বানাইতাম ব্রিটিশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন আমার হাজবেন্ডের লগে আমার কোনো মানে যোগাযোগ নাই, 4 বছর থেকে আমার বাচ্চাটা পাসপোর্ট আমি কিলা বানাইনি। জি দর্শক, লাস্টের সেন্টেন্সটা আমি বুঝতে পারিনি। কিভাবে পাসপোর্ট বানাবেন তিনি? হ্যাঁ, আমার আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন, আমাদের অতিথি মিস্টার চৌধুরী আপনাকে প্রশ্ন করবেন। জি, আপনার কাছে আমার প্রশ্ন হইল গিয়ে, আপনার বাচ্চা যে ব্রিটিশ আপনি কইলা, তাইন কিতা ব্রিটিশ ও কারণে নি বাচ্চা যে তান বাবা ব্রিটিশ? যে বাবা ব্রিটিশ, এখন বর্তমানে আমি হাজবেন্ডের লগে নাই। না, এটা আমি শুনছি, আমি বুঝছি। আমার প্রশ্ন হইল গিয়া যে আপনার হাজবেন্ড ব্রিটিশ আসলা, এই ব্রিটিশ থাকা অবস্থায় বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চার বয়স কত? 4 বছর। বাচ্চার বয়স 4 বছর। এই বাচ্চার লাগে কোনো সময় আপনারা কোনো ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছেন না? মানে আমি যখন পাসপোর্ট বানাইতাম চাইলাম, এখন হাজবেন্ডের লগে মাতি না, কোন কিলা হইলে ভালো হইব? না না না, আপনি আমার প্রশ্নটা শুনক্কা, আপনি আমার প্রশ্নটা শুনিয়া, আমার কোয়েশ্চনটা শুনিয়া আপনি আমার আনসার দক্কা। এই বাচ্চার লাগে কোনো সময় কোনো ব্রিটিশ পাসপোর্ট বানাইছেন না আপনি? জি না, জি না। এই বাচ্চার বার্থ সার্টিফিকেট আপনার কাছে আসেনি? জি আছে। বাচ্চার বাবার ব্রিটিশ পাসপোর্টের কপি আপনার টাইন আসেনি? জি না, জি না, জি না। আচ্ছা, ওখানেও আপনি সবচেয়ে বড় স্ট্রাগল করডা নাইনি, যে বাচ্চার বাবার কাছ থেকে ব্রিটিশ পাসপোর্ট আনলে আপনি প্রুফ করতে পারডা না যে এই বাচ্চার বাবা ব্রিটিশ আসলা বাচ্চার জন্মের সময়। আচ্ছা, আপনি আমার আরেকটা জিনিস, অল্টারনেটিভ অ্যাডভাইস আমি আপনার দিব হয়তো। আপনি যে এই দেশ আপনি আসছেন, আপনি কি তা আপনার হাজবেন্ডর ওয়াইফ হিসাবে এই দেশ আইসলানি? যে ওয়াইফ চাইছি, পরে আমি ডোমেস্টিক ভায়োলেন্স হইছে। না, এটা বুঝছি, বাট আপনি এই দেশে আইসেন যখন, তখন আপনার হাজবেন্ড ব্রিটিশ আসলা, ঠিক তো? আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার হাজবেন্ডের কিন্তু ব্রিটিশ যে তাইন সিটিজেন, এটা কিন্তু হোম অফিসের কাছে তাইন প্রমাণ দিচ্ছেন যে তাইন ব্রিটিশ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার কোয়েশ্চেন বুঝছি আমি, দেখি আপনার কিনা অ্যাডভাইস দেওয়া যায়। ধন্যবাদ দর্শক। জি খোকা, খোকা। আমার হাজবেন্ডের ঘর আমি মানে হাজবেন্ডের লোকের প্রবলেম হয়েছে, প্রবলেম হয়ে আমি ব্যাক করে দিয়েছিলাম হাজবেন্ডের ঘরে। পরে আমার বাচ্চা আনিছিল কি সোশ্যাল সার্ভিসে, বুঝছেন? জি, তারা শুনি লিছে জিপিটা কি খবর পাই দিয়েছে আমি হাজবেন্ডের ঘরে গেছে, তারা হয়তো করি হাজবেন্ডের ঘর সেফ না, ডেঞ্জার। জি, বুঝছেন? বাচ্চাটা নিচে 1 বছর ফাস্টার কেয়ার রাখছিল, বুঝছেন? জি। পরে আমি আমার হাজবেন্ডের কাছে আমি সেপারেট হয়ে গেছি। তারা আমার বাচ্চা আমার কোর্ট হালাইয়া আমি বোধটা চেষ্টা করতে করতে পাগল হইয়া তো বাচ্চা আনছি, বুঝছেন? তারা দিছে। এখন বর্তমানে আমার হাজবেন্ডের লোক হয়েছে, আমি কোনো কন্ট্যাক্ট করতাম না, কোনো যোগাযোগ করতাম না। কন্ট্যাক্টই করতেন আপনি, তাহলে ফোনও করতে পারতেন না? জি না, জি না। কোর্টে কইছে যে ইউ ইভেন ক্যানট কল ইওর হাজবেন্ড, কোনো ধরনের যোগাযোগ করতে পারতেন না কোনো আপনি? টেক্সট করতাম না, কিছু করতাম পারতাম না। ওকে, তারা হয়তো বাচ্চা মানে গো সেফ না, ডেঞ্জার। জি বুঝলাম। আপনার প্রশ্ন কি তাই বিষয়ে? আমি যদি কোনো বাচ্চা চাই বাবার লোকে মাতি, তো তারা কোনো মাত কথা কোনো কন্ট্যাক্ট দিচ্ছে না। ইউ চাই যে আমি ফোন দিলে কোনো অসুবিধা হইব না? অবশ্যই অসুবিধা হইব। কোর্ট আপনার নিষেধ করছে, আপনি কোর্টের কথা ফলো করতা। আচ্ছা, এই কোশ্চেন উত্তর আপনি ফাইলিছেন? বাবার কাছে লইয়া যায়, তারা সুপারভিশন মানুষ আছে, তারা লগে লইয়া যায়। ওকে, ফাইন, বুঝছি আপনার কথা। কোর্টটা কি লইয়া যায় সুপারভিশন? জি বুঝছি। তাহলে আপনার কোশ্চেন হলো কি, আপনি আপনার হাজবেন্ডের লগে যোগাযোগ করতা কিনা? যে আমি যদি ফিউচারে চাই আর 2 বছর বাদে আমার বাচ্চা বড় হইলে হাজবেন্ডের ঘরে যাইতাম, বা বাচ্চা নিব কি নিলে কোর্টের অর্ডার ছাড়া আপনি এটা করতে পারতেন না। কোর্টের যদি অর্ডার থাকে, আপনি যেটা কইলা যে কোর্টের অর্ডার যদি থাকে, তাহলে কোর্টের এই অর্ডারটা আপনি চেঞ্জ না করা পর্যন্ত, এটা হয় ভেরিয়েশন অফ অর্ডার, আপনি কোর্টের ভেরিয়েশন অফ অর্ডার স্যার এটা করতে পারতেন না। যাই হোক, আমি উত্তর দিয়ে দিচ্ছি, বাট আর কোনো প্রশ্ন আসেনি আপনার? যে ওকে আর প্ল্যান রয়েছে, ওটা ডিসচার্জ হয়েছে না, ডিসচার্জ হয়ে গেলে আমি কিছু করতাম পারবো নিলেন? আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, আপনার আর কোনো প্রশ্ন আসেনি?
জি না, জি না, জি না। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। জি মিস্টার জি, চৌধুরী। লাস্টের কোয়েশ্চেনের আনসার আগে দিলাই আপনার ফ্যামিলি ম্যাটার, যেটা আপনার বাচ্চার বিষয়ে যে কোর্টের যে অর্ডার যেটা আছে, এই অর্ডার আপনি আপনার বাচ্চারে আপনার কাছে আনতে পারছেন কোর্টও আপনি কেস করিয়া, এবং কোর্ট আপনারে অনুমতি দিছে যে আপনার বাচ্চা আপনার লগে থাকতা, বিকজ কোর্ট এক্সপেক্ট করে, কোর্ট আশা করে যে কোর্টের যে অর্ডারটা আপনি অক্ষরে অক্ষরে আপনি পালন করতা। কোর্টের যদি অর্ডারও লেখা থাকে, এবং একটু আগে আমি নন মলেস্টেশন অর্ডারের ব্যাপারে আমি মুফতি সাহেবের লগে আলোচনাতে আসলাম যে কোনো কোর্টের অর্ডার পয়লা দায়িত্বই লগিয়ে আপনার যে এটা অর্ডারটা 100% আপনি বুঝতা, প্রত্যেকটা অক্ষর আপনি বুঝতা যে এটা কিতা খাওয়া হয়েছে, আপনি জানতা যে কোর্ট আপনার কাছ থেকে কিতা আশা করে। আপনি যদি কোর্টের অর্ডার যদি আপনি ফলো না করেন, আপনি কোর্ট আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্টের অপরাধে আপনি জেলও পর্যন্ত যেতে পারেন, বাচ্চা তো নিবও সোশ্যাল ওয়ার্কারে। সো আপনি কোর্টের অর্ডারটা আপনি পুরো অক্ষরে অক্ষরে বুঝতে, এবং আপনি জানতা যে আপনি কিতা করতে পারবা কিতা করতে পারতা না, এর বাইরে আপনি কোনোভাবে কিছু করতে না। তবে আপনি কোর্টের অর্ডারে যদি আপনি মনে করেন যে না এটা করতে গেলে তো আমার সমস্যা হয়ে যায়, আমার হাজব্যান্ডের আমার যোগাযোগ করা লাগে, বা কোনো ধরনের কোনো পরিবর্তন যদি আপনার আনতে চাইন কোর্টের অর্ডারও, এটার হয় ভেরিয়েশন অফ অর্ডার, যেটা আপনি চেষ্টা করে দেখতে পারেন কোর্টের অর্ডারে ভেরিয়েশন করার লাগে একটা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে, আপনার সলিসিটার মাধ্যমে করার লাগে। বাট এটা সিচুয়েশন এবং সার্কামস্টেন্সের উপরে ডিপেন্ড করবে, এবং কোর্টের অর্ডারের কী ধরনের অর্ডার এটার উপরে ডিপেন্ড করবে। সব ধরনের অর্ডার অনেক সময় ভেরিয়েশন করা যায় না, বাট আপনার সলিসিটারের মাধ্যমে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে অর্ডারের ভেরিয়েশন আনা যায় কিনা, মানে কোনো পরিবর্তন আনা যায় কিনা। বাচ্চার ব্রিটিশ পাসপোর্টের ব্যাপারে আমি আপনার সবচেয়ে বড় স্ট্রাগল হইল গিয়ে আপনার এই বাচ্চাটা যে ব্রিটিশ বাবার ঘরে জন্ম হওয়া বাচ্চা, এটা আপনি প্রমাণ করতে গিয়ে আপনি স্ট্রাগল করা, এইটাও প্রমাণ করার একটা বিকল্প বুদ্ধি হইল গিয়া আপনি যেহেতু এই দেশে আইতে সময় ব্রিটিশ একজন সিটিজেনের ওয়াইফ হিসাবে এই দেশে আইসেন, সো তার সিটিজেনশিপ কিন্তু এস্টাবলিশ হয়েছে যে তাই একজন ব্রিটিশ সিটিজেন আপনার হাজব্যান্ড। এখন ওই হাজব্যান্ডের সাথে সংসার করা অবস্থায় আপনার এই সন্তানের জন্ম হয়েছে, এটার বার্থ সার্টিফিকেট আপনার টাইম আছে, আপনারা আমি জিজ্ঞেসলাম আপনি বলছেন আপনার টাইম বার্থ সার্টিফিকেট আছে। তাহলে ওই ভদ্রলোক ব্রিটিশ আসলা, এবং ওই ব্রিটিশ থাকার উপরে বেসিস করিয়ে আপনার স্পাউস ভিসা এই দেশে ঢুকানি হয়েছে, আর এই হাজব্যান্ডের লগে সংসার করিয়ে আপনার এই বাচ্চার জন্ম হয়েছে, এই বার্থ সার্টিফিকেট আপনার টাইম আছে। তাহলে ইনডাইরেক্টলি কিন্তু প্রমাণ হয়ে যায় যে এই বাচ্চার জন্ম হয়েছে একজন ব্রিটিশ বাবার গড়। এখন আপনার হাজব্যান্ডের লগে আপনি যোগাযোগই করতে পারতা না, আপনি চেষ্টা করেন। এটা আবার ওই যে আগে যেটা কইছি এটার লগে একটু ডিফারেন্স আছে, যে আমি কিন্তু আগে একটা অন্য প্রসঙ্গে কইছি যে আত্মীয় স্বজনের মাধ্যমেও যোগাযোগ করা যাইত না, বাট আপনি দেখো আপনি, কারণ বাচ্চাটা তো তানও বাচ্চা, তানও তো একটা রেসপন্সিবিলিটি আছে, আপনি দেখো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি তানরে যোগাযোগ করিয়া তার কাছ থেকে ব্রিটিশ পাসপোর্টের ফটোকপি আনতে পারেন কিনা, আর তাই যদি না দেন তাহলে আপনি হোম অফিসরে ওইভাবে কনভিন্স করার চেষ্টা করবা, বা পাসপোর্ট অফিসে, অ্যাকচুয়ালি হোম অফিস নয়, HM পাসপোর্ট অফিসে আপনি এইভাবে কনভিন্স করার চেষ্টা করেন যে হোম অফিসের কাছ থেকে ডকুমেন্ট আনিয়া, যে পাসপোর্ট অফিস কিন্তু আলাদা আর হোম অফিস আলাদা, বাট দয়টা কিন্তু সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্টের আওতায়। সো আপনি হোম অফিস থেকে রেকর্ড আনক্কা, আপনি রেকর্ড আনা যায় যে আপনার যে অ্যাপ্লিকেশনের সময় যে তাই যে ব্রিটিশ সিটিজেন হিসাবে যে ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছিল, ওই ডকুমেন্টগুলোর ভিত্তিতে হয়তো ব্রিটিশ পাসপোর্টের কপি ফাইলিবা আপনি, বা না হইলেও আপনি ইন্ডিকেশন ফাইলিবা, ওই রেকর্ড আনলে ওই রেকর্ড সহ আপনি পাসপোর্ট অফিসে অ্যাপ্রোচ করবা যে আমি এই বাচ্চাটা ব্রিটিশ বাবার ঘরে জন্ম নেওয়া। সো ইট ইজ এ কমপ্লিকেটেড বাট নট ইম্পসিবল, একটু জটিলতা আছে, অসম্ভব কিছু না। আপনি একজন সলিসিটারের মাধ্যমে নাইসলি জিনিসটা আপনি অ্যাপ্রোচ করিয়া হয়তো কিছু পয়সা এক্সট্রা খরচ হইব, বাট এটা সম্ভব। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দর ব্যাখ্যা করার জন্য। মিস্টার চৌধুরী, একজন দর্শক আমাদের ইমেলের মাধ্যমে প্রশ্ন করেছেন, আমি ইমেলটা পড়ছি। ওকে। দর্শক প্রশ্ন করেছেন, হাই, ক্যান ইউ প্লিজ অ্যাডভাইজ মি on that my late grandfather was a British citizen who came after the war as a ship worker and then became factory worker. On this Windrush compensation scheme, can the grandchildren apply? Please advise. উনি কি উল্লেখ করেছেন যে 1973 আগে আসছেন গ্র্যান্ড প্যারেন্টস, নাকি 73 পরে আসছেন? না, এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই তার। আচ্ছা, অনেক বড় একটা অবসকিউরিটি রয়ে গেল। আচ্ছা, একটা জিনিস প্রথমেই ভুল বুঝাবুঝি থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। আরেকটা অনুষ্ঠানেও আমি উইন্ডাস নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে I hope the brother or sister whoever emailed us is watching our show. We don't know whether you understand Bengali or not, so it's better and safer to answer your question in English so that you understand. Obviously, I will at the same time translate into Bengali so that our Bengali audiences can also understand what I am advising on this topic. Basically, a Windrush scheme is for those who had settlement before 1973
or who had British citizenship 1981, and then they left the United Kingdom, and their indefinite leave to remain has expired. Indefinite leave to remain doesn't expire actually, but it expires to the extent that if a person who is settled in this country with indefinite leave to remain remains absent for more than 2 years, remains outside the United Kingdom for more than 2 years, then that person has to come as a returning resident for himself. For his next generations, or even for himself, the Windrush scheme is for those who had the indefinite leave to remain or the British citizenship and want to re-establish or reinstate the citizenship or the settlement status. It does not pass on to the next generation automatically. Unfortunately, it is a misconception, it's a rumor, or it's a misconception, I would say, actually misunderstanding of the community, that if my grandfather was a British citizen or was a settled person, he worked in a ship, and then he got the citizenship or settled status in this country, and whether his grandchildren who are in Bangladesh, Pakistan, or India, or in Caribbean countries, whether they can come and claim there. No, that is a different route actually. That doesn't come within the Windrush scheme. The Windrush scheme is totally a different thing. What you are saying, that person's grandchildren, that person who is your grandfather, his grandchildren can apply for right of abode. Actually, not his grandchildren, his children can apply for right of abode, depending on whether he was a British citizen and whether and when those children were born and all these things. So there's lots of factors to be taken into account to understand whether his children can be benefited from his immigration status. But as I said that we do not have enough information. You better consult with a solicitor face to face and give all the details, and it will be easier for the solicitor, and it will be more useful for you to get the advice in that way. So Windrush স্কিমটা কিন্তু আসলে এইভাবে হয় না। উইন্ডার্স স্কিম যেটা এইভাবে যে আমার গ্র্যান্ডপ্যারেন্ট এখানে ছিলেন, আসলে আমার মনে হয় কমিউনিটি মানুষটা কনফিউজড হয়ে যায় না, রাইট অফ অ্যাবোর্ড এবং উইন্ডার্স স্কিমকে এক করে ফেলেন অনেক সময় সেই সময়টা, এবং কমিউনিটির ভিতরে এই প্রচারণাটা অনেক সময় আছে মিসইন্টারপ্রিটেশন। দরকার হলে আমরা আরেকদিন একটা অনুষ্ঠান আমরা উইন্ডার্সের উপরে আমরা ব্যাপকভাবে আলোচনা করব যে কারা উইন্ডার্সের আওতায় আসেন কারা আসেন না। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি খুব সংক্ষেপে একজন দর্শকের কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি টিভি ভলিউম মিট করে তারপর আপনি ফোনে কথা বলুন, তাহলে আমরা প্রশ্নটা শুনতে পারবো। শুনতে পারবেন? জি ভাই। আমার একটা কোয়েশ্চেন আছে। আমি এপ্লাই করতাম আসলাম দেশটা কি হঠাৎ জানতাম আসলাম যে কত মাইলের ভিতরে কাম করা রুল আছে নি, কেউ 20 মাইল 40 মাইল প্রেসিডেন্টের দেশের থাকে। আর ওটা কোয়েশ্চেন আছে যে দুইটা জব করি 18,600 এখানে যাইব বা থার্ড পার্টি সাপোর্ট করা যাইব না এইলা, বা নায়ার জব হওয়া লাগবো। আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন। জি দর্শক, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, মিস্টার চৌধুরী আলোচনা করবেন। জি মিস্টার চৌধুরী। আচ্ছা, সুন্দর কোয়েশ্চন। আসলে অনেক ধরনের রুমার কাজ করে কমিউনিটির মধ্যে। কমন সেন্স, লেট আস অ্যাপ্লাই আওয়ার কমন সেন্স, নট দ্য সেন্স অর নলেজ অফ ল। আমি অনেক মানুষকে দেখেছি, তার কোম্পানি হচ্ছে লেইস্টারে, তিনি লন্ডনে কাজ করেন এবং তিনি সপ্তাহে 3 দিন ঘর থেকে কাজ করার পারমিশন আছে। আইন এমনভাবে বানানো হয় না যে আইনে মানুষের ভিকটিম হয়ে যাবে। সো কাজ আপনি কোথায় করেন সেটা আপনার হেডেক, যে আপনি কি 40 মাইল ড্রাইভ করে প্রতিদিন কাজে যাবেন কিনা। ইফ ইউ আর হ্যাপি যে আমি যেই জায়গায় কাজ করি সেটা আমাকে 50 মাইল প্রত্যেকদিন ড্রাইভ করে যেতে হয়, ইফ ইউ আর হ্যাপি, ইফ ইউ আর নট টায়ার্ড, হোম অফিসের কোনো আপত্তি নেই আপনি কত মাইল দূরে আপনি কাজ করেন। সো ইটস এ ব্যাড রুমার যে 30 মাইল রেডিয়াসের মধ্যে আর 40 মাইল রেডিয়াসের মধ্যে হোম অফিসে এরকম কোনো আইন নাই। অনেক মানুষ, আই হ্যাভ মাই ক্লায়েন্টস লন্ডন থেকে লেস্টার কোম্পানিতে চাকরি করেন এবং সপ্তাহে 3 দিন উনি ঘর থেকে কাজ করেন। তো এটা কোনো ব্যাপারই না,
এটা কোনো সমস্যা না। আচ্ছা, দুটা কাজ না, আপনি দুইয়ের বেশি কাজ দিয়েও আপনি যদি 18,600 পাউন্ড স্যাটিসফাই করতে চান করতে পারবেন। তবে কথা হচ্ছে যে প্র্যাকটিক্যালিটি হচ্ছে, আপনি মনে করেন আমি যে বললাম যে দুইটা না, আপনি 4টা কাজ দিয়েও আপনি 18,600 পাউন্ড দেখাতে পারেন, কিন্তু প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা কাজ আপনার 6 মাস কমপক্ষে করতে হবে। যদি প্রত্যেকটা কাজ, ফর এক্সাম্পল দুটা কাজের কথাই বলি, যে আপনি দুটা কাজ, হ্যাঁ না সেম পিরিয়ড না হোক, একটা কাজ আমি ধরেছি 1.5 বছর আগে, আর আরেকটা কাজ আমি ধরেছি 6 মাস আগে, হবে। আমি একটা কাজ ধরেছি 2 বছর আগে, একটা কাজ ধরেছি মাত্র এই 3 মাস আগে, এখন দুটো মিলে আমাকে 18,600 পাউন্ড হয়, আমি আজকে অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে আরও 3 মাস অপেক্ষা করে এই নতুন কাজের 6 মাস হতে হবে। সো এটা একটা বিষয়। সো আপনি এখন 2 কাজ না 3 কাজ দেখাবেন না 1 কাজ দেখাবেন, সেটা আপনি বুঝতে পারছেন। আর যতটা কাজ ততটার কাজের সমান পরিমাণ ডকুমেন্ট দিতে হবে। 2টা কাজ হলে ওই 2টা কাজ থেকে আমাকে 6 মাসের পে স্লিপ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়ার লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। সো আপনি হেডেক বাড়াবেন যত বেশি কাজ দেখাবেন। আর অনেক সময় তো চাইলেই আমি এক কাজ করতে পারি না, আমার এক কাজে হয়তো আমাকে পার্ট টাইমের বেশি আওয়ার দিচ্ছে না, তাহলে আমাকে বাধ্য হয়ে আরেকটা কাজ করতে হবে। এখানে কোনো বাধা নেই। আচ্ছা, থার্ড পার্টি সাপোর্টের ক্ষেত্রে হ্যাঁ, লেবানন কেসে এটা এসছে যে আপনি থার্ড পার্টি কেস আপনি দেখাতে পারবেন, কিন্তু সেখানে থার্ড পার্টির ক্রেডিবিলিটি এবং এখানে প্র্যাকটিক্যালিটি এখানে কিন্তু দেখতে হবে থার্ড পার্টি কেন সাপোর্ট দিবে এবং থার্ড পার্টির নিজেরই কতটুকু প্র্যাকটিক্যালিটি আছে, ক্যাপাবিলিটি আছে যে এই সাপোর্টটা দেওয়ার। এই দুটো বিষয় দেখাতে হবে এবং সেটা হিউম্যান রাইটসের গ্রাউন্ডে যদি থার্ড পার্টি সাপোর্ট যদি যুক্তিসঙ্গত হয়, ক্রেডিবল এবং রিজনেবল হয়, তাহলে গ্রান্ট হতে পারে। তবে এটা কিন্তু ঢালাওভাবে ধরে নেওয়া যাবে না যে থার্ড পার্টি একজন ফান্ডিং দেখালেই আমার ভিসা হবে, সেটার বার্ডস অ্যান্ড ইফস আছে অনেক। সো এই জিনিসগুলো কখন এটা প্রযোজ্য কখন প্রযোজ্য না, কখন এটা আমি দেখাতে পারবো না, সেটা আপনি একজন সলিসিটরের সাথে সরাসরি কথা বলে নেবেন। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, আমি বিষয়টা ক্লিয়ার না। আমি আমার একটা উকিলের একটা ইমেল আছে, আমি একটু বলতে পারি। দর্শক, আমাদের সময়ের অনেক স্বল্পতা আছে, আপনি যেটা করতে পারেন বেস্ট আইডিয়া, আপনি আমাদেরকে ইমেল করে ফেলুন। আমাদের ইমেল অ্যাড্রেস ছিল legalplatform@18bangla.uk.tv। আপনার ইমেল অ্যাড্রেসে ইমেল করে ফেলুন এবং আপনাদের ফ্যাক্ট লিখে তারপর প্রশ্ন করুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা উত্তর দিব ইমেল, ইমেলের। ঠিক আছে দর্শক, ধন্যবাদ। জি, আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি প্রশ্নটা বলুন। আচ্ছা ভাই, আমার দুইটা খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলতে হবে দর্শক। ওকে স্যার। একটা প্রশ্ন হতে দিতে পারবো। 7 ইয়ার্স রুলে অ্যাপ্লাই করতে চাইতেছি। অলরেডি আমি হোম অফিস থেকে ফিভারের যে একটা কোড এটা পেয়ে গেছি। আমি এখন জানতে চাইতেছি যে আমি যখন ফিভারের জন্য অ্যাপ্লাই করছিলাম তখন বলছি যে আমি কোনো সলিসিটার আমার নাই, তো এখন তো আমি কোনো হেল্প চাইবো, কোনো সলিসিটারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবো, এতে কি কোনো অসুবিধা হবে কি না? ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা একটা কল নিতে পারছি না, আমাদের সময় স্বল্পতা আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তারপর আপনারা আমাকে ইমেলের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি ফি ওয়েভার পেয়েছেন কারণ আপনি হয় ডেস্টিটিউট অথবা আপনার ইনকাম নেই। তখন আপনি নিজে করেছেন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে, ফি ওয়েভার আপনি গ্রান্ট হয়েছে। এখন আপনি অ্যাপ্লিকেশনে যদি হোম অফিস আপনাকে ওই ইস্যু রেজ করতে পারে যে তুমি হাউ কুড ইউ অ্যাফোর্ড এ সলিসিটার, করতেই পারে, তবে সেটাতে সাধারণত অ্যাপ্লিকেশন ওইভাবে এফেক্টেড হবে না। আর যদি আপনার সলিসিটার, আমি টেকনিক্যাল একটা অ্যাডভাইস দিই, আপনার সলিসিটার যদি আপনাকে প্রোবোনো সার্ভিস দেয় যে আমি একজন সলিসিটার, আমি মাজেদুর চৌধুরী, আমার এই কমিউনিটি মানুষটাকে আমি ফ্রি সার্ভিস দিব, সলিসিটার সার্ভিস নিলেই যে এটা টাকার মাধ্যমে সলিসিটার, আমরা তো অনেক সময় অনেককে আমরা প্রোবোনো সার্ভিস প্রোভাইড করি, আমরা অনেক সময় অনেককে আমরা একটা নমিনাল ফি, আমরা শুধু আমাদের ডিসবার্সমেন্ট, আমাদের অফিসে শুধু যে কাগজপত্র আর খরচ এগুলো নিয়েও আমরা সার্ভিস প্রোভাইড করি। আপনাকে তো হোম অফিসের এখানে তো সেটা বোঝার কোনো ক্ষমতা নেই বা বোঝার কোনো অবকাশ নেই যে সলিসিটার আপনাকে ফি নিয়ে দিয়েছে নাকি ভলান্টারিলি আপনাকে সার্ভ করেছে উইদাউট ফি। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। মিস্টার চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আগামী অনুষ্ঠানে দেখা আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।